This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. শায়ন, জাস্ট এই প্রসঙ্গ ধরেই এক হচ্ছে ভূগোল তার নখ দর্পণে যে কারণে মাঝরাতে ঢুকে যায় এই নারকীয় কাণ্ড ঘটাতে পারে। দুই, কেপি লেখা বাইক যেটা উদ্ধার হচ্ছে ব্যারাক থেকে। না না, সে তো আমরা রাজ্যে আগেও দেখেছি, অনুব্রত মণ্ডল থেকে শুরু করে নুসরাত জাহান এনারা নীলবাতির গাড়ি চড়ে ঘুরে বেড়ান। বিশেষত অনুব্রত মণ্ডল অ্যারেস্ট হওয়ার আগে যখন এসএসকেএমে যান তখনও তার নীলবাতি থাকে। আমাদের রাজ্যে সিভিক ভলেন্টিয়ার কেপি লিখে ঘুরে বেড়ায়। এখন মজার বিষয় হচ্ছে আমাদের রাজ্যে এইটা একটা উদ্ভট কনসেপ্ট তৈরি হয়েছে, সিভিক ভলেন্টিয়ার। পুলিশের আন্ডারে ভলেন্টিয়ার কোথায় পাওয়া যায় আমরা জানি না, কিন্তু আমাদের রাজ্যে পাওয়া যায়। পার্মানেন্ট নিয়োগের কোনো ঠিকাদার আপনি খুঁজে পাবেন না। কোথায় পার্মানেন্ট নিয়োগ খুঁজে পাবেন না? সিভিক ভলেন্টিয়ার। এবার এই সিভিক ভলেন্টিয়ারের জন্য আপনি কার দিকে আঙুল তুলবেন? ধরুন ওখানে যদি কোনো এসআই বা কনস্টেবল থাকতেন, আপনি তাহলে পুলিশ ফোর্সের দিকে আঙুল তুলতেন, আপনি তাহলে পুলিশের নির্দিষ্ট কর্তার বিরুদ্ধে আঙুল তুলতেন যদি অন ডিউটি এরকম কোনো ঘটনা ঘটাতো। কিন্তু এক্ষেত্রে আপনি করতে পারবেন না, তার কারণ আমাদের রাজ্যের অপদার্থ সরকার একটা সিভিক ভলেন্টিয়ার নাম করে পুলিশ ফোর্সের মতো জায়গাতে, সেন্সিটিভ জায়গাতে, এত রেসপন্সিবল জায়গাতে সিভিক ভলেন্টিয়ার নামের একটা কিছু ঢুকিয়ে রেখে দিয়েছে এবং সরকারি হাসপাতালে নাকি সে অবাধ যাচ্ছে আসছে সব কিছু করছে। এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে, দেখুন এই যে জাস্টিস ডিলেড, তদন্ত ডিলেড, আমি এতক্ষণ ধরে সব শুনছিলাম। আমরা খালি মনে করাতে চাই কামদুনিতেও একটা ধর্ষণ হয়েছিল, কামদুনির ধর্ষণ হয়েছিল তা প্রমাণিত। কিন্তু অদ্ভুতভাবে কলকাতা হাইকোর্ট আজ থেকে কিছুদিন আগে যারা যারা অভিযুক্ত ছিল তাদেরকে বেকসুর খালাস করে দিল। তার মানে কি? ধর্ষণ হলো, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠলো তারা পরে হাইকোর্ট থেকে ছাড়াও পেয়ে গেল। তার মানে কি? আসলে ঠিক মতো তদন্ত হয়নি। সেই সময় তদন্তটা কে করেছিলেন? তার নাম বিনীত গোয়েল। অরূপদা কিন্তু এক্ষেত্রে বারবার করে বলেছেন যে তদন্তের দীর্ঘসূত্রিতা। আমাকে একটু যদি শেষ করতে না না, শেষ করো, আমি জাস্ট ধরিয়ে দিলাম। আমি বলছি তদন্তে, হ্যাঁ আমি বলছি তদন্তের দীর্ঘসূত্রিতার প্রথমের দিকটা আমরা যদি ধরি, যাকে আমরা বলি প্রিলিমিনারি ইনভেস্টিগেশন, যা সুপ্রিম কোর্টও প্রশ্ন তুলেছে। বিচারপতি বলছেন আমি 30 বছরের জীবনে এমন অবস্থা দেখিনি, 14 ঘন্টা কেটে যাওয়ার পরে কেন এফআইআর করা হচ্ছে, পোস্টমর্টমের পরে কেন আনন্যাচারাল ডেথ বলা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমাদের কথা খুব স্পেসিফিক। দেখুন, প্রথম থেকে একজন ব্যক্তিকে সামনে রেখে আমরা বলছি না এই ব্যক্তি ধোয়া তুলসী পাতা, এ যদি দোষী হয় হি শুড বি হ্যাংড। কিন্তু কথা হচ্ছে পিছনে কি এমন ছিল আপনি ভালো করে দেখুন। ঘটনাটি প্রথমে ছিল খুন এবং ধর্ষণ, তারপর আস্তে আস্তে বিভিন্ন রকমের দুর্নীতি, এসআইটি, সেই এসআইটির তদন্ত চলে গেল সিবিআই এর কাছে। তার মানে একটা বিষয় তো খুব পরিষ্কার যে আসলে কান টানলে মাথা আসে, অন্য কিছু আস্তে আস্তে চলে আসছে বলে। আমি তোমাকে দুটো পয়েন্ট বলি। প্রথমত একটু সঙ্গে যাবো, তুমি কথা বলেছো তোমার কথা প্রসঙ্গে। প্রথমত এখানে একটা মিথ্যে কথা বলা হলো, যেটা অলরেডি যে লয়াররা ওখানে রিপ্রেজেন্ট করছিলেন তার মধ্যে অন্যতম মহিলা লয়ার ছিলেন আস্থা শর্মা, তিনি নিজে ক্ল্যারিফাই করেছিলেন যেটা সুয়োমোটো কেসে রাজ্যের প্রতিনিধিত্ব করতেই হয়। ঠিক যেভাবে মণিপুরের ঘটনা নিয়ে যখন মামলাটা উঠেছিল তখন মণিপুরের রাজ্যের তরফে যে আইনজীবীরা ছিলেন তারা কি ধর্ষিতা মেয়ের বিপক্ষে গিয়েছিলেন? তা নয়। সুয়োমোটো কেস উঠলে রাজ্যের পক্ষ থেকে কোনো না কোনো লয়ারকে শুনে নিন, আগে শুনে নিন। 21 জন। আমি দিদি আপনার বলার সময় বলিনি দিদি, এই অভদ্রতা আমি কারোর বলার মাঝখানে ঢুকিনি। প্রথম কথা হচ্ছে রাজ্য সরকার 21 জনকে ডিপ্লয় করেনি, উনি নিজেই ক্ল্যারিফাই করেছেন, ল ফার্মের পক্ষ থেকে ওনারা গিয়েছিলেন। দ্বিতীয়ত এখানে সায়ন দুটো পয়েন্ট মেনশন করলো, ঠিক 14 ঘন্টার কথা মেনশন করলো, যেটা সেদিনকেই কপিল সিব্বাল দাঁড়িয়ে ক্ল্যারিফাই করেছেন এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যাডমিট করেছেন যে টাইম স্ট্যাম্পের সাথে মিলছে। যে সময় কথা বলা হচ্ছে সকাল 10টা 10-এ যখন জিডি করা হয়, নিয়ম অনুযায়ী এসওপি অনুযায়ী আনন্যাচারাল ডেথই করতে হয়, কারণ বিফোর পিএম সেটা কনক্লুড করা যায় না যে সেটা রেপ না মার্ডার, হোমিসাইড না সুইসাইড। সেটা পুলিশের যে এসওপি আছে সেই এসওপি অনুযায়ী টাইম স্ট্যাম্প ধরে ধরে যখন দেখিয়েছেন তখন সিজিআই নিজে অ্যাডমিট করেছেন যে ওনাদের টাইম স্ট্যাম্পের সাথে তথ্যগুলো মিলে যাচ্ছে। তৃতীয়
কথা কামদুনির কথা বললো সায়ন, খুব সঠিকভাবে উল্লেখ করেছে। আমি শুধু জানতে চাই, এই মামলায় রাজ্য সরকারের বিপক্ষে একজন আইনজীবী ছিলেন, আপনি জানেন সায়ন? সেই আইনজীবী কামদুনির মামলায় যখন আগেরবার ধর্ষকদের যাবজ্জীবন হয়েছিল, কারুর ফাঁসির সাজা হয়েছিল, তাদেরকে বেকসুর খালাস করার জন্য দাঁড়িয়েছিলেন। তার নাম ফিরোজ এডুলজি, যিনি একাধারে ইডির আইনজীবী এবং হিন্দু পরিষদের নেতা। সেই ফিরোজ এডুলজি এই মামলায় দাঁড়িয়েছেন রাজ্য সরকারের বিপক্ষে, আর কামদুনির মামলায় ধর্ষকদের পক্ষে। দেখে নিন লিস্টটা, ফিরোজ এডুলজি এই মামলায় রয়েছে কি নেই, কাদের পক্ষে রয়েছে। দেখুন, আমাদের কথা খুব স্পষ্ট, রাজ্য সরকার এর দায় কখনো এড়িয়ে যেতে পারে না। একটা তদন্ত, যে তদন্ত করে নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়ানোর কথা ছিল তা না করে যারা আন্দোলন করছে, গণ আন্দোলন করছে, তাদের বিরুদ্ধে কার্যত হুলিয়া জারি করছে, তাদের বিরুদ্ধে রুল ইস্যু করছে, তাদেরকে অন্যায়ভাবে নোটিশ পাঠাচ্ছে, আমাদেরকে পাঠিয়েছিল, আমরা আজকে লালবাজারে গেছিলাম। উত্তর দিন, কেন আত্মহত্যা বলতে চেয়েছিলেন? কেন একটা খুনের ঘটনাকে আত্মহত্যা বলতে চেয়েছিলেন? 100% ঠিক বলেছেন। যদি রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা হয়, রাজ্য সরকারকে ডিফেন্ড করতে হয়, কিন্তু একজন ব্যক্তি আর একটা ওয়েলফেয়ার স্টেট, এ দুটো কখনো সমান হতে পারে? কি বলছেন আপনি? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।